বর্তমান বাংলাদেশের স্ট্যাটাস যদি বলেন একদমই মানে প্রাথমিক পর্যায়ে যেটা বলে সেটাই সেই স্টেজেই আমরা এখন পর্যন্ত আছি। কারণ আপনি যদি বহির্বিশ্বের কথা চিন্তা করেন বা আমাদের আশেপাশের দেশের কথা চিন্তা করেন, খুব রিসেন্টলি কিন্তু আমরা জানতে পারছি যে করোনার একটা নতুন ঢেউ আসছে। তো সেই হিসাবে আমরা আমাদের এখানে খুব রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন আমাদের পরিসংখ্যান যেটা বলে যে 2 থেকে 13 জন এর মধ্যে একটা পরিসংখ্যানের কথা বিভিন্ন সূত্র দিয়ে বলা হচ্ছে যে এরকম ডিটেকশন হচ্ছে করোনার, মানে টেস্ট পজিটিভ যদি আমরা বলে থাকি। তো সেক্ষেত্রে আমি বলবো যে এখনও একদম প্রাথমিক পর্যায়ে আমরা আছি। এই পর্যন্ত যতটুকু জানা যায় যে পার্থক্য বলতে রোগ লক্ষণের পার্থক্য যদি বলেন, সেখানে খুব একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। আগের মতোই জ্বর, ঠান্ডা, কাশি, তারপরে ধরেন সর্দি, নাক বন্ধ, ক্লান্তি হওয়া, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে বমি হচ্ছে বা ডায়রিয়া হচ্ছে, আবার কারো কারো ক্ষেত্রে হয়তো খুব বেশি জ্বর নাই কিন্তু কাঁপুনি হচ্ছে। এই ধরনের সমস্যাগুলো আগেও ছিল। আর আরেকটা যেটা আমরা জীবাণুর ক্ষেত্রে বলতে পারি যে ভাইরাসের কথা যদি আমরা বলি, অন্য অন্য জীবাণুর তুলনায় ভাইরাসের পরিবর্তন সবসময় একটু দ্রুত হয়। মিউটেশন যদি আমরা বলে থাকি যে মিউটেশনের কথাটা, তো এই ভাইরাসের তখন আমরা লাস্ট যেটা পেয়েছিলাম যে ওমিক্রন ভেরিয়েন্ট, এটার এই মিউটেশনের ফলে পরিবর্তিত হয়ে কিছুটা পরিবর্তিত রূপে নতুনভাবে আসছে। যে ভ্যারিয়েন্টের কথা যদি বলি, এই যে এখন যে ভ্যারিয়েন্টগুলো চলছে এগুলা হচ্ছে যে আমরা যে ওমিক্রনের নাম শুনেছি, সেই ওমিক্রনের একটা হচ্ছে ভ্যারিয়েন্ট ছিল হচ্ছে গিয়ে যে ভ্যারিয়েন্টগুলো সেইগুলো থেকেই কিন্তু পরিবর্তিত হয়ে এখন নতুন যেগুলো আসছে, আমরা যেটা সবথেকে বেশি নাম শুনছি সেটা হচ্ছে NB181। এছাড়া রয়েছে XFG, XFC এবং LF7। এগুলো হচ্ছে বাংলাদেশে ডিটেকশন হয়েছে। তবে ওই যে ভ্যারিয়েন্টগুলোর ক্ষেত্রে আমরা বলবো যে ভ্যারিয়েন্ট আসলে কীভাবে নতুন ভ্যারিয়েন্টের থেকে সাব ভ্যারিয়েন্ট আসে, সাব ভ্যারিয়েন্টগুলো কীভাবে যে পরিবর্তিত হয়। ভাইরাস খুব দ্রুত পরিবর্তনশীল বাকি জীবাণুগুলোর তুলনায় আমরা যদি চিন্তা করে থাকি। তো সেক্ষেত্রে এই ভ্যারিয়েন্টগুলোর যে পরিবর্তিত হয়ে এরা যে খুব তীব্র আকারে বা মারাত্মক ঝুঁকি নিয়ে আসছে তা না। তো আমি বলবো আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমাদের সাবধান হতে হবে। তবে যে সমস্যাটা হয়েছে যে ওরা পরিবর্তিত হয়ে ওরা হচ্ছে আমাদের শরীরে যে রিসেপ্টরগুলো আছে যেখানে ওরা বাইন্ড করে বা যেখানে যুক্ত হয়, এই সক্ষমতাটা ওদের অনেক বেড়ে গিয়েছে। এই জন্যই কিন্তু আক্রান্তর হার হঠাৎ করে এত বেশি বেড়ে গিয়েছে। সংক্রমণ ঝুঁকি আছে, কিন্তু আমি বলবো যে রোগ লক্ষণের তীব্রতা বা মৃত্যু ঝুঁকি সেটা কিন্তু এখনও অত বেশি বলে প্রমাণ পাওয়া যায়নি। প্রতিরোধটাই আমাদের আসলে করোনার মেইন চিকিৎসা আমরা যদি বলে থাকি। তো সেক্ষেত্রে আমরা সবই জানি, সেই জিনিসগুলাই আমরা সঠিক নিয়মে আবার একটু আমাদেরকে পুনরাবৃত্তি করতে হবে। সেটা হচ্ছে যে অবশ্যই আমাদেরকে ঘরের বাইরে গেলে মাস্ক পরতে হবে, জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং হাত ধুতে হবে সঠিক নিয়মে। প্রতিটা জিনিস আমি কিন্তু সঠিক নিয়মে বলছি, কারণ এগুলোর কিছু সঠিক নিয়ম রয়েছে। যেন তেনভাবে সব কিছু করলেই তো হবে না। যেমন হাত ধোয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা সাবান বা হ্যান্ড স্যানিটাইজার যেটাই ব্যবহার করি না কেন, কমপক্ষে 20 সেকেন্ড আমাদেরকে ধুতে হবে এবং এমনভাবে ধুতে হবে যেন আমার হাতের প্রতিটা জায়গায় সেই সাবানটা বা সেই হ্যান্ড স্যানিটাইজারটা যেন পৌঁছাতে পারে। তারপরে যদি আমরা বলি যে হাঁচি কাশি দিলে অবশ্যই আমাদেরকে টিস্যু ইউজ করতে হবে। টিস্যু যদি না পারি আমরা একটা শিখাই যে আমার হাতটা আমি ফোল্ড করে এরকম করে দিব নাকের সামনে। এরপরে যদি রোগ লক্ষণ কারো দেখা যায়, তার থেকে অবশ্যই আমরা চেষ্টা করব 3 ফিট দূরত্বে থাকতে, এবং বাড়িতে যদি এরকম রোগী থাকে তাকে অবশ্যই আমরা বলি যে ঘরেই আইসোলেশনে রাখতে হবে, যে ঘরে তাকে আলাদা একটা রুমে আমরা রাখবো। আর যদি কারো বেশি রোগ লক্ষণের তীব্রতা অনেক বেশি থাকে তাহলে অবশ্যই নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে। করোনা ভাইরাস শরীরে ঢোকার জায়গায় এটা আমার 2টা চোখ, নাক এবং মুখ। এবং বাড়িতে অনেক সময় থাকে না যে অনেক আমাদের যারা কম রোগ প্রতিরোধ সম্পন্ন মানুষ যারা আমাদের পরিবারে থাকেন, যেমন ধরেন বয়স্ক ব্যক্তি, তারপরে ক্যান্সার, ডায়াবেটিস, তারপরে কিডনি রোগ বা লিভার রোগ, এই ধরনের রোগ যাদের রয়েছে, বা গর্ভবতী নারী, এদের ক্ষেত্রে আমাদের একটু সচেতন হতে হবে। কারণ কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের রোগগুলো অনেক বেশি ঝুঁকি থাকে, মানে এদের রোগ লক্ষণের তীব্রতারও ঝুঁকি থাকে, এদের হওয়ার ক্ষমতাটাও বেশি থাকে।